যখন আমার মেয়ে তনুশ্রী ফোনে বলল, মা, তোমার অ্যাকাউন্টে যে ৮ লাখ টাকা ছিল তা আমি তুলে নিয়েছি, আর যে বাড়িতে তুমি থাকো কাল সেটা রেজিস্ট্রি হয়ে যাবে, আমার বিয়ে তো, তাই তাড়াতাড়ি টাকার দরকার ছিল। আমি বৃদ্ধা মহিলা, তাই চুপ করে রইলাম, শুধু হাসলাম। কারণ সে জানত না যে বাড়িটাকে সে বিক্রি করে দিয়েছে বলে ভাবছে সেই বাড়িটা আদতে আমার নামে ছিলই না, আর যে অ্যাকাউন্টটা সে খালি করে দিয়েছে সেই অ্যাকাউন্টটা আমি নিজেই তার জন্য জাল বিছানোর জন্য বানিয়েছিলাম। ফোন কেটে আমি আমার পূজাঘরে গেলাম, সন্ধ্যের প্রদীপ জ্বালালাম, আমার স্বামী রমেশজির ছবিতে মালা চড়ালাম, আর ধীরে ধীরে বললাম, কাল তনুশ্রী জানতে পারবে যে তার মা কোনো অসহায় বুড়ি নয়। ৩৩ বছর ধরে যে আয়ুর্বেদিক বৈদ্য হিসাবে রোগীদের চিকিৎসা করেছে, সে নিজের বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্র বুঝতে পারবে না, এটা হতে পারে না। তুমি দেখো, কাল সব ঠিক হয়ে যাবে। মগা, কালকের কথা পরে হবে। আগে আপনাদের বলি যে আমি এখানে কিভাবে পৌঁছলাম, আর আমার নিজের মেয়ে আমাকে বরবাদ করার জন্য কেন উঠে পড়ে লেগেছিল। আপনারা যদি শুনতে চান আমি কিভাবে আমার সম্মান ফিরে পেলাম আর নিজের মেয়েকে তার যোগ্যতা দেখালাম, তবে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আজকের কাহিনীতে শুধু আমার কষ্ট নেই, আমার প্রতিশোধও আছে। আমার নাম ডক্টর শোভা রাঠোর। আমি ৬৮ বছর বয়সী। জয়পুরের বৈশালী নগরে থাকি। আজ থেকে ৬ বছর আগে পর্যন্ত আমার সাথে আমার স্বামীর রমেশজি থাকতেন। তিনি কাপড়ের বিজনেস করতেন, ভালোই আয় করতেন। আমাদের দুজনের বিয়ের ৪৫ বছর হয়ে গিয়েছিল। একটি মেয়ে ছিল আমাদের, তনুশ্রী। ব্যাস, ওই আমাদের পৃথিবী ছিল। ৬ বছর আগে একদিন হঠাৎ রমেশজি নিজের অফিসে মিটিং চলাকালীন পড়ে গেলেন। স্ট্রোক হয়েছিল, ভীষণ বড় স্ট্রোক। ওনাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কিন্তু ৩ ঘণ্টার মধ্যেই সব শেষ হয়ে গেল। ৬২ বছর বয়সে আমি বিধবা হয়ে গেলাম। কোনো প্রস্তুতিও ছিল না। সকালে তিনি আমার হাতে চা খেলেন, আর বিকেলে আমি ওনার চিতায় আগুন দিচ্ছিলাম। সেই সময় তনুশ্রী ২৬ বছরের ছিল। মুম্বাই থেকে বিজনেস ম্যানেজমেন্ট পড়াশোনা শেষ করেছিল। বাড়ি এসেছিল ২ মাসের জন্য। যখন রমেশজি মারা গেলেন, ও আমার সাথেই ছিল। খুব কেঁদেছিল, আমাকে সাহারা দিয়েছিল। আমি ভাবলাম, চলো, অন্তত মেয়ে তো সাথে আছে। কিন্তু আমি জানতাম না যে আসল খেলা এখন শুরু হতে চলেছে। রমেশজির মৃত্যুর পর প্রথম বছর সব ঠিকই ছিল। তনুশ্রী বাড়িতেই থাকল। চাকরি খোঁজার কথা বলতো, কিন্তু কোনো কাজ পেল না। আমি বললাম, কোনো ব্যাপার না বেটা, আমার কাছে টাকা আছে, তুই বাড়িতেই থাক। আমি তখনও চেম্বারে কাজ করতাম। আয়ুর্বেদিক ডাক্তার ছিলাম আমি। ৩৩ বছরের অভিজ্ঞতা ছিল। প্রচুর রুগী আসত, ভালো টাকাও আসত। ধীরে ধীরে তনুশ্রী বদলাতে লাগল। প্রথমে ছোটখাটো খরচ, শপিং, বিউটি পার্লার, বন্ধুদের সাথে ঘোরাঘুরি। আমি ভাবলাম, বেচারির বাবা মারা গেছে, একটু আনন্দ তো পাওয়া উচিত। কিন্তু তারপর খরচ বাড়তে লাগল। প্রতি মাসে ৫০-৬০ হাজার টাকা চাইতে লাগল। ৩ বছর আগে ওর সাথে করণ সিংহানিয়ার আলাপ হল। দিল্লির বড় ব্যবসায়ী ছিল করণ। দামি গাড়ি, দামি পোশাক, মিষ্টি কথা। তনুশ্রীর মাথায় চড়ে বসল সে। ও আমাকে বলল, মা, করণ খুব ভালো ছেলে, ওর সাথে আমার বিয়ে দিয়ে দাও। আমি বললাম, বেটা, আগে ওর বাড়ির লোকের সাথে দেখা করি, একটু জেনে নি। কিন্তু তনুশ্রী মানা করে দিল। বলল, মা, আজকাল এমন হয় না, আমাদের ভালোবাসা হয়ে গেছে, বিয়ে হবেই। আমি চুপ হয়ে গেলাম, কিন্তু মনে সন্দেহ ছিল। তবে তারা কি জানত যে আমি শুধু একজন বৃদ্ধা মা নই? আমি এমন একজন মানুষ যে জীবনে অনেক কিছু দেখেছে এবং নিজের পায়ে দাঁড়িয়েছে। যখন আমার মনে হলো আমার মেয়ে আমাকে বরবাদ করার চেষ্টা করছে, তখন আমি ওর প্রতিটি পদক্ষেপ নোট করা শুরু করে দিলাম। আজ যে গল্প শোনাতে যাচ্ছি তা শুধু একজন মায়ের নয়, একজন নারীর গল্প, যাকে তার নিজের মেয়ে দুর্বল ভেবেছিল, অসহায় আর অকেজো ভেবেছিল। কিন্তু তারা জানত না যে বুড়িকে তারা শেষ করতে চলেছিল তার আইনের জ্ঞান ছিল, সম্পত্তির কাগজ ছিল, আর সবথেকে বড় কথা, একটি মগজ ছিল যা প্রতিটি চাল আগেই বুঝে নিত। আর যখন তারা বুঝতে পারল, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। চলুন শুরু থেকে বলি, আমার বিয়ে রমেশজির সাথে কিভাবে হয়েছিল আর আমি এখানে কিভাবে পৌঁছলাম। আমার বিয়ে ২৩ বছর বয়সে হয়েছিল। সেই দিনগুলোতে আমি জয়পুরের একটি আয়ুর্বেদিক মহাবিদ্যালয়ে পড়ছিলাম। বাড়ির পরিবেশ সাধারণ ছিল। বাবা পোস্ট অফিসে ক্লার্ক ছিলেন, মা ঘর সামলাতেন, আমি একমাত্র মেয়ে ছিলাম। একটি ছোট ভাই ছিল। রমেশজি আমার বাবার বন্ধুর ছেলে ছিলেন। ওনার কাপড়ের ছোট কাজ ছিল। বেশি শিক্ষিত ছিলেন না, কিন্তু পরিশ্রমী ছিলেন। আর সবথেকে বড় কথা, তিনি আমার পড়াশোনার জন্য রাজি হয়েছিলেন। বিয়ের পরেও আমাকে পড়তে দিয়েছিলেন, ডিগ্রি শেষ করতে দিয়েছিলেন।
তারপর চাকরিও করতে দিয়েছিলেন। বিয়ের ৩ বছর পর তনুশ্রী জন্মাল। আমি তখন একটি ছোট ডিসপেন্সারিতে কাজ করছিলাম। রমেশজির ব্যবসাও ভালো চলছিল। আমরা দুজন মিলে বৈশালী নগরে একটি ছোট বাড়ি কিনলাম। 2টো ঘর, একটি রান্নাঘর আর ছোট একটি ব্যালকনি। সেখানেই আমাদের সংসার বসল। তনুশ্রী বড় হতে লাগল। বুদ্ধিমতী মেয়ে ছিল, পড়াশোনায় ভালো ছিল। আমি ভাবলাম একে ভালো শিক্ষা দেব। রমেশজিও কোনো খামতি রাখলেন না। আমরা তাকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করলাম, তারপর কলেজ, তারপর বিজনেস ম্যানেজমেন্টের জন্য মুম্বাই পাঠালাম। সেই দিনগুলোতে আমরা খুব খুশি ছিলাম। আমার মনে পড়ে রমেশজি রবিবারে সবসময় বিশেষ কিছু রান্না করতেন, কখনো ডালবাটি, কখনো গাত্তে কি সবজি। তিনি নিজে রান্নাঘরে যেতেন আর বলতেন, আজ তুমি আরাম করো শোভা, আমি বানিয়ে নিচ্ছি। তনুশ্রী আমাদের মাঝখানে বসে কথা বলত, হাসাহাসি হতো। কিন্তু তারপর সেই দিনটি এলো, 6 বছর আগের সেই দিন। সেদিন সকালে সব স্বাভাবিক ছিল। আমি চেম্বারে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। রমেশজি অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তনুশ্রী তখনও ঘুমাচ্ছিল। রমেশজি আমার কাছ থেকে চা খেলেন, জিজ্ঞেস করলেন, আজ সন্ধ্যায় কি বানাবে? আমি বললাম, তোমার প্রিয় রাজমা চাওয়াল। তিনি হাসলেন আর বেরিয়ে গেলেন। দুপুরে আমার কাছে রমেশজির অফিস থেকে ফোন এলো। ওনার পার্টনার বলছিল, বৌদি, তাড়াতাড়ি হাসপাতালে আসুন, রমেশজির কিছু হয়েছে। আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি ছুটতে ছুটতে হাসপাতালে পৌঁছলাম। সেখানে দেখলাম রমেশজি আইসিইউতে ছিলেন। ডাক্তার জানালেন, বড় হার্ট অ্যাটাক হয়েছে। আমরা চেষ্টা করছি, কিন্তু 3 ঘন্টা পর ডাক্তার বাইরে এলেন আর ওনার চোখের দিকে তাকিয়েই আমি সব বুঝে গেলাম। রমেশজি চলে গিয়েছিলেন, কোনো কথা না বলে, বিদায় না নিয়ে। সকালে যে চা আমি বানিয়েছিলাম সেটা শেষ চা ছিল, যা তিনি আমার হাত থেকে নিয়েছিলেন। তনুশ্রীকে ফোন করলাম। ও কাঁদতে কাঁদতে হাসপাতালে এলো, আমাকে জড়িয়ে ধরল, বলল, মা, আমি আছি তো, তুমি একা নও। সেই মুহূর্তে আমার মনে হলো, চলো, মেয়ে তো সাথে আছে। পরের কয়েক মাস খুব কঠিন ছিল। আমি রোজ পূজাঘরে বসে কাঁদতাম, সন্ধ্যায় প্রদীপ জ্বালাতাম, রমেশজির ছবি দেখতাম, আর ভাবতাম, এবার কি হবে। ৪৫ বছর একসাথে রইলাম, আর হঠাৎ সব শেষ। ঘরটা খালি লাগত। রান্নাঘরে গেলে মনে হতো, এই বুঝি আওয়াজ আসবে, শোভা, চা বানিয়ে দাও। কিন্তু আমাকে শক্ত থাকতে হয়েছিল তনুশ্রীর জন্য আর নিজের জন্য। আমি চেম্বারে যেতে থাকলাম, রোগীদের চিকিৎসা করতে থাকলাম। সেটা আমার পরিচয় ছিল। লোকজন আমাকে সম্মান দিত, বলতো, শোভাজি, আপনি খুব ভালো চিকিৎসা করেন। ওই সম্মানটুকু আমাকে বাঁচিয়ে রাখত। প্রথম বছর তনুশ্রী ভালোই ছিল, ঘরের কাজে সাহায্য করত, আমার খেয়াল রাখত, আমাকে একা ছাড়ত না। আমি ভাবলাম হয়তো ও বুঝে নিয়েছে যে এখন শুধু আমরা দুজন। কিন্তু তারপর ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগল। প্রথমে ছোটখাটো ব্যাপার, ও দেরি করে বাড়ি আসতে লাগল, বন্ধুদের সাথে পার্টি করতে যেত। আমি কিছু বলতাম না, ভাবতাম মেয়েটার বাবা মারা গেছে, একটু আনন্দ তো দরকার। তারপর টাকার কথা শুরু হলো। মা, আমার 10,000 টাকা চাই, শপিং করতে হবে। মা, 20,000 টাকা দাও, পার্লারে যেতে হবে, আর কিছু জামাকাপড় নিতে হবে। আমি দিতে থাকলাম। আমার কাছে রমেশজির জমানো টাকা ছিল, চেম্বার থেকে আমার রোজগার ছিল। ভাবতাম মেয়ের জন্যই তো সব। 2 বছর পর তনুশ্রীর জীবনে করণ এলো। ও ওকে বাড়িতে নিয়ে এলো। আমি দেখলাম লম্বা ছেলে, চকচকে পোশাক, দামি ঘড়ি, বড় গাড়ি। আমার সাথে খুব বিনয়ের সাথে দেখা করল, বলল, মাসিমা, আমি করণ, তনুশ্রীর বন্ধু। আমি হেসে চা বানালাম, কিন্তু মনে কোথায় যেন একটা খটকা লাগল। কি ছিল সেটা বুঝতে পারছিলাম না। বাস একটা অদ্ভুত অস্থিরতা হচ্ছিল, যেন খারাপ কিছু হতে চলেছে। সেই রাতে তনুশ্রী আমাকে বলল, মা, করণ খুব ভালো, ওর নিজস্ব ব্যবসা আছে, আমি ওকে বিয়ে করতে চাই। আমি জিজ্ঞেস করলাম ওর বাড়ির লোক, পরিবার সম্পর্কে। তনুশ্রী বলল, মা, ওসব পরে, আগে তুমি করণকে চিনে নাও। আমি চুপ হয়ে গেলাম, কিন্তু সেই রাতে ঘুম এলো না। আমি পূজাঘরে বসে পড়লাম। রমেশজির ছবি দেখে বললাম, তুমি থাকলে কি করতে? আমাদের মেয়ে কার সাথে জীবন কাটাতে চলেছে আমরা জানি না, আর ও জিজ্ঞেসও করতে দিচ্ছে না। সেই রাতে আমি ঠিক করলাম, আমি এই ছেলেটার ব্যাপারে খোঁজ নেব, ধীরে ধীরে, চুপচাপ। কারণ যদি কিছু ভুল হয় তবে আমি যেন আমার মেয়েকে বাঁচাতে পারি। কিন্তু আমি জানতাম না, যাকে আমি বাঁচাতে যাচ্ছিলাম সেই আমাকে বরবাদ করার পরিকল্পনা করছিল। করণের বাড়িতে আসার পর থেকে তনুশ্রীর ব্যবহার আরও বদলে গেল। আগে সে আমার সাথে ভালোবেসে কথা বলত, এখন ছোট ছোট কথায় রেগে যেত। একদিন আমি রান্নাঘরে গাজরের হালুয়া বানাচ্ছিলাম। রমেশজি খুব পছন্দ করতেন, এখনও মাঝে মাঝে ওনার স্মৃতিতে বানাই।
তনুশ্রী এলো আর বলল, মা তুমি এই কি সব ফালতু জিনিস বানাতে থাকো, এত মিষ্টি করণ পছন্দ করে না। আমি অবাক হলাম, করণ এখানে আসছে? হ্যাঁ মা, ও ডিনারে আসছে, আর তুমি ভালো কিছু বানাবে, বিদেশি স্টাইলের, স্যুপ, ব্রেডের জিনিস, ওই সব। আমি বললাম, ব্যাটা আমি তো ওইসব বানাতে জানি না, আমি ডাল সবজি রুটি বানিয়ে দেব। তনুশ্রী চোখ উল্টে বলল, মা তুমি কত পুরনো আমলের, চলো ঠিক আছে, যা পারো বানিয়ে দাও। সেই সন্ধ্যায় করণ এলো। আমি মন দিয়ে রান্না করলাম, ডাল মাখনি, পনিরের সবজি, নান, পোলাও। অতিথি ছিল, ভালো করে খাওয়াতে চেয়েছিলাম। ওরা দুজন বসার ঘরে বসে হাসাহাসি করছিল। আমি রান্নাঘরে দাঁড়িয়ে সব গুছাচ্ছিলাম। যখন খাবার পরিবেশন করলাম, করণ বলল, বাহ মাসিমা, খুব ভালো লাগছে। কিন্তু আমি রান্নাঘরে যেতেই শুনলাম তনুশ্রী করণকে বলছে, আই এম সরি ইয়ার, মা তো বুড়ি মানুষ, ওসব ছাড়া আর কিছু জানেই না। করণ হাসল, আরে কোনো ব্যাপার না ডিয়ার, বিয়ের পর তো আমরা নিজেদের বাড়ি নেব, তখন তুমি রাঁধুনি রেখে দিও। আমার বুকে বিঁধল কথাগুলো, কিন্তু আমি চুপ করে রইলাম, শুধু রান্নাঘরের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলাম। পরের সপ্তাহে তনুশ্রী আমার কাছে ৩০,০০০ টাকা চাইল। বলল, মা আমার একটা ড্রেস চাই, করণের সাথে একটা পার্টিতে যাব। আমি বললাম, ব্যাটা ৩০,০০০, এত দামি জামা? মা তুমি কি বোঝো আজকালকার জমানার? আর তাছাড়া বাবার টাকা তো আছেই, ওগুলো তো আমার জন্যই। আমি চুপ হয়ে গেলাম। হ্যাঁ, রমেশজির টাকা ছিল, কিন্তু সেগুলো আমি গুছিয়ে রেখেছিলাম, ফিক্সড ডিপোজিট করেছিলাম বিপদের দিনের জন্য। কিন্তু তনুশ্রী রোজ রোজ কিছু না কিছু চাইতে লাগল। ১ মাস পর আমি চেম্বার থেকে বাড়ি ফিরে দেখি তনুশ্রী আর করণ বসার ঘরে বসে আছে। আমার আলমারি খোলা, আমার পুরনো শাড়িগুলো বাইরে বের করা আছে। আমি জিজ্ঞেস করলাম, এ কি হচ্ছে? তনুশ্রী বলল, মা এই পুরনো শাড়িগুলো পড়ে আছে, সব ভাঙাড়িওয়ালাকে দিয়ে দিচ্ছি। কি? এগুলো রমেশজি আমাকে দিয়েছিলেন, আমার খুব প্রিয়। মা প্লিজ, এইসব পুরনো জঞ্জাল, তোমার নতুন জিনিস নেওয়া উচিত। আর তাছাড়া বাড়িতে জায়গা নেই। আমি আমার শাড়িগুলো গুছিয়ে রাখলাম, কিন্তু বুক ফেটে যাচ্ছিল। যে শাড়িগুলোতে রমেশজি আমাকে প্রথমবার দেখেছিলেন, যেগুলো পরে আমি এত আনন্দ পেয়েছি, তনুশ্রী সেগুলোকে জঞ্জাল বলছিল। সেই রাতে আমি আবার পূজা ঘরে বসে প্রদীপ জ্বালালাম। রমেশজির ছবি দেখে বললাম, কিছু ভুল হচ্ছে, আমাদের মেয়ে বদলে যাচ্ছে, আমার ভয় লাগছে। আর তখনই আমি একটি সিদ্ধান্ত নিলাম। আমি সবকিছু নোট করা শুরু করব, ছোটখাটো কথা, টাকার দাবি, তনুশ্রীর ব্যবহার, সবকিছু। আমি একটি ডায়েরি বের করলাম আর লিখতে শুরু করলাম। তারিখ ১৫ জানুয়ারি। তনুশ্রী ৩,০০০ টাকা চাইল জামার জন্য, আমি দিলাম। আমি জানতাম না যে এই ডায়েরি একদিন আমার সবথেকে বড় শক্তি হবে। ২ মাস পরের কথা, আমার চেম্বারে একজন বয়স্ক রোগী আসতেন, মীনাক্ষী খান্না। তিনি নিজে একজন রিটায়ার্ড উকিল ছিলেন। স্বামী মারা গেছেন অনেক বছর হল, একাই থাকতেন। আমাদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। বয়সও প্রায় সমান, কষ্ট একই রকম, বিধবা, একা, সন্তানরা নিজেদের জীবনে ব্যস্ত। একদিন চিকিৎসার পর মীনাক্ষীজি জিজ্ঞেস করলেন, শোভাজি আপনাকে চিন্তিত লাগছে, সব ঠিক আছে তো? আমি ইতস্তত করে বললাম, ব্যাস তনুশ্রীর কথা, ও বদলে যাচ্ছে। কিভাবে? আমি ওনাকে সব বললাম, টাকার দাবি, করণের ব্যবহার, আমার সাথে আচরণ। মীনাক্ষীজি চুপচাপ শুনলেন, তারপর বললেন, শোভাজি আমি উকিল ছিলাম, এমন অনেক কেস দেখেছি যেখানে সন্তানরা বাবা মায়ের শোষণ করে। আপনি সাবধান থাকুন, আর সবথেকে জরুরি নিজের সম্পত্তির কাগজ সামলে রাখুন, কাউকে সই করার জন্য দেবেন না, না পড়ে। আমি বললাম, কিন্তু ও তো আমার মেয়ে। শোভাজি মেয়ে বা ছেলে হলেই কেউ দেবতা হয়ে যায় না, মানুষই থাকে, আর মানুষ ভুলও করতে পারে। সেদিন বাড়ি এসে আমি সব কাগজপত্র বের করলাম, বাড়ির দলিল, ব্যাংকের ফিক্সড ডিপোজিটের কাগজ, সব দেখলাম, সব এক জায়গায় রাখলাম, আর ঠিক করলাম এগুলোর ওপর যেন তনুশ্রীর নজর না পড়ে। কিন্তু জানতাম না যে তনুশ্রী আগে থেকেই আমার কাগজ খুঁজছিল। পরের ৬ মাস খুব কঠিন কাটল। তনুশ্রীর ব্যবহার দিনের পর দিন আরও খারাপ হতে লাগল। একদিন আমি ব্যাংক থেকে আমার পেনশন তুলে বাড়ি এলাম। সেই সময় রমেশজির ব্যবসা থেকে কিছু টাকা পেতাম, আর চেম্বার থেকেও আয় হতো। সেই মাসে ১৭,০০০ টাকা পেয়েছিলাম। বাড়ি এসে আমি টাকা আমার ব্যাগে রাখলাম। সন্ধ্যায় পূজাঘর থেকে বেরিয়ে দেখি তনুশ্রী আমার ঘর থেকে বেরোচ্ছে, আমার ব্যাগ ওর হাতে। তনুশ্রী, এ কি করছ? মা আমার টাকা চাইছিল, তোমার কাছে চাইলে তুমি প্রশ্ন করতে, তাই নিয়ে নিলাম। কত নিলে? ১০,০০০ টাকা। কেন, তোমার কাছে কত ছিল? ১৭,০০০ ছিল, এটা আমার পেনশনের টাকা। তনুশ্রী হাসল, মা তোমার এত টাকার কি দরকার, তুমি তো বাড়িতেই থাকো। আমার দরকার আছে, করণের সাথে বাইরে যাব। আমার মুখ দিয়ে কথা বেরোল না।
তনুশ্রী টাকা নিয়ে চলে গেল। সেই রাতে ডায়েরিতে লিখলাম, তারিখ 12 মার্চ। তনুশ্রী না বলে ব্যাগ থেকে 10,000 টাকা নিয়ে নিল। পেনশনের টাকা ছিল, কোনো লজ্জা নেই, কোনো অনুমতি চাইল না। 2 সপ্তাহ পর চেম্বার থেকে ফিরে দেখি আলমারি তালা বন্ধ নয়। তাড়াতাড়ি গয়নার বাক্স বের করলাম, অর্ধেক গয়না গায়েব। আমার বালাগুলো রমেশজি বিয়ের 25 বছরে দিয়েছিলেন। আমার বিয়ের আসল মঙ্গলসূত্র, যেটা রোজ পরতাম না, সামলে রাখতাম, সোনার মালা, সব উধাও। আমি তনুশ্রীর কাছে দৌড়ে গেলাম, আমার গয়না কোথায়? তনুশ্রী মুখ ফিরিয়ে বলল, মা, ওগুলো আমি বিক্রি করে দিয়েছি। কি? হ্যাঁ মা, আমার টাকা চাইছিল, তোমার কাছে চাইলে তুমি দিতেই না, তাই বিক্রি করে দিলাম, 1.5 লাখ পেলাম। আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তুমি ওগুলো বিক্রি করলে? ওই মঙ্গলসূত্র? মা, ওগুলো তো শুধু সোনা ছিল, আর তাছাড়া তোমার কিসের দরকার? বাবা তো নেই, আর তুমিও বুড়ি হয়ে গেছ, এখন আর কোথায় পড়বে? আমি মাটিতে বসে পড়লাম। কান্না আসছিল, কিন্তু চোখে জল এলো না। তনুশ্রী চলে গেল, আর আমি ওখানেই বসে রইলাম। সেই রাতে ডায়েরিতে লিখলাম, তারিখ 28 মার্চ। তনুশ্রী আমার গয়না চুরি করে 1.5 লাখে বিক্রি করে দিল। সেই গয়না যা রমেশজি আমাকে দিয়েছিলেন। এখন আর কিচ্ছু বেঁচে নেই। আর তখনই আমি সিদ্ধান্ত নিলাম, আমি মীনাক্ষীজির সাথে দেখা করব। আমার আইনি পরামর্শ চাই। এপ্রিলের এক সন্ধ্যায় করণ আবার ডিনারে এলো। এবার ওর সাথে 2 বন্ধুও ছিল। আমি আবার ভালো খাবার বানালাম। যখন পরিবেশন করছি, এক বন্ধু বলল, ইয়ার করণ, তোর তো পুরো সেবা চলছে, বাড়িতে রাঁধুনিও আছে। করণ হাসল, আরে এ তো বুড়ি ইয়ার, বিয়ের পর তো একে কোনো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব, তারপর আমি আর তনুশ্রী একা থাকব। সবাই হাসতে লাগল। আমি রান্নাঘরে দাঁড়িয়ে সব শুনছিলাম। আমার হাত থেকে থালা পড়ে গেল, শব্দ হলো, সবাই চুপ হয়ে গেল। তনুশ্রী রান্নাঘরে এসে বলল, মা, কি করছো? লজ্জিত করে দিলে। আমি বললাম, তুমি শুনলে ও কি বলল? মা, ওটা মজা ছিল, তুমি কেন সিরিয়াসলি নিচ্ছ? মজা? আমাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর কথা মজা? তনুশ্রী চোখ উল্টে বলল, মা, নাটক বন্ধ করো, গেস্টরা বাইরে আছে। ও চলে গেল, আর আমি রান্নাঘরে দাঁড়িয়ে কাঁদতে লাগলাম, কিন্তু আওয়াজ করলাম না। চুপচাপ চোখের জল মুছে বাইরে গিয়ে বাকি খাবার পরিবেশন করলাম। সেই রাতে ডায়েরিতে লিখলাম, তারিখ 7 এপ্রিল। করণ বন্ধুদের সামনে বলল, বিয়ের পর আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। তনুশ্রী কিছু বলল না, বরং উল্টো আমাকেই বকল। এখন বুঝতে পারছি, এটা শুধু খারাপ ব্যবহার নয়, এটা একটা পরিকল্পনা, আমাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা। পরের দিন আমি মীনাক্ষীজির সাথে দেখা করলাম, ওনাকে সব বললাম। মীনাক্ষীজি বললেন, শোভাজি, এবার আপনাকে শুধু কাঁদলে হবে না, আপনাকে নিজের সুরক্ষা করতে হবে। প্রথম কাজ, সব সম্পত্তির কাগজ সুরক্ষিত রাখুন। দ্বিতীয়, একটি নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলুন, যার ব্যাপারে তনুশ্রী কিচ্ছু জানবে না। তৃতীয়, যা যা ভুল হচ্ছে তার প্রমাণ সংগ্রহ করুন। আমি বললাম, প্রমাণ কিভাবে? যখন ও আপনার সাথে খারাপ কথা বলবে, ফোনে রেকর্ড করে নিন। যখন টাকা চাইবে লিখে রাখুন, যখন হুমকি দেবে নোট করে নিন। এগুলো একদিন কাজে আসবে। আমি বাড়ি এসে ঠিক তাই করতে শুরু করলাম। মে মাস ছিল। একদিন তনুশ্রী বলল, মা, তোমার ব্যাংক অ্যাকাউন্টে আমার নাম যোগ করতে হবে, জয়েন্ট অ্যাকাউন্ট বানাতে হবে। কেন? মা, বিপদের জন্য। যদি তোমার কখনো কিছু হয়ে যায়, তবে আমার তোমার টাকা পর্যন্ত পৌঁছতে অসুবিধা হবে, তাই এখন থেকে জয়েন্ট করে রাখা ভালো। আমার সন্দেহ হল, কিন্তু তনুশ্রী এত নাটক করল যে আমি রাজি হলাম। আমরা ব্যাংকে গেলাম, আমি আমার মূল অ্যাকাউন্টে তনুশ্রীর নাম যোগ করে দিলাম। কিন্তু আমি একটা কাজ করলাম, মীনাক্ষীজির পরামর্শে আমার আসল টাকাগুলো একটা নতুন অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছিলাম। সেই অ্যাকাউন্টটি আমার বিয়ের আগের নামে অন্য একটি ব্যাংকে ছিল, শোভা গুপ্তা। তনুশ্রী সেই অ্যাকাউন্ট সম্পর্কে কিচ্ছু জানত না। যে অ্যাকাউন্টে তনুশ্রীর নাম যুক্ত হল, তাতে আমি মাত্র 10,000 টাকা রাখলাম, বাকি সব সুরক্ষিত করে দিলাম। পরের সপ্তাহে তনুশ্রী ওই অ্যাকাউন্ট থেকে 8,000 টাকা তুলে নিল। আমি কিছু বললাম না, শুধু ডায়েরিতে লিখে রাখলাম। জুন আসতে আসতে তনুশ্রী নতুন আক্রমণ শুরু করল। ও আমাকে বলতে লাগল, মা, এবার তোমার বয়স হয়েছে, চেম্বারে যাওয়া বন্ধ করো। কেন? আমি তো ভালো কাজ করছি, রোগী আসছে। মা, তুমি বুড়ি হয়ে গেছ, ভুল চিকিৎসা হয়ে যাবে, আর তাছাড়া বাড়িতে থাকো, আরাম করো, আমি আছি তো। আমি পরিষ্কার মানা করে দিলাম, আমার চেম্বার আমার পরিচয়, আমি ছাড়তে পারব না। তনুশ্রী রেগে গেল, মা, তুমি আমার কোনো কথা শোনো না, আমি তোমার মঙ্গলের জন্য বলছি। কিন্তু আমি বুঝে গিয়েছিলাম, ও আমাকে বাড়িতে বন্দি করতে চায়,
যাতে বাইরের সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যাতে আমি কাউকে আমার দুঃখ বলতে না পারি। আমি মীনাক্ষীজিকে বললাম। তিনি বললেন, শোভাজি, চেম্বার কখনো ছাড়বেন না। ওটা আপনার স্বাধীনতা, আপনার পরিচয়, আর সবথেকে বড় কথা, ওটা আপনার বাইরের যোগাযোগ। যদি আপনি বাড়িতে বন্দী হয়ে যান, তবে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। জুলাই মাসে আমাদের পাড়ার মহিলা সমিতির একটি মিটিং ছিল। আমি সবসময় যেতাম। প্রতিবেশীদের সাথে বসা, চা খাওয়া, গল্প করা, এটা আমার দিনের সবথেকে ভালো অংশ ছিল। সেদিন আমি তৈরি হচ্ছিলাম। তনুশ্রী জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ? মহিলা সমিতির মিটিংয়ে। মা, যেও না, লজ্জা হবে। কেন? মা, সবাই জানে তুমি বুড়ি হয়েছ, তোমার জামাকাপড় পুরনো, তুমি সেখানে কিভাবে বসবে? আমি বললাম, ওখানে আমার বন্ধুরা আছে, আমি যাব। আমি চলে গেলাম। কিন্তু যখন আমি সেই বন্ধুমহলে পৌঁছলাম, দেখলাম তনুশ্রী আগে থেকেই সেখানে বসে আছে, প্রতিবেশীদের সাথে কথা বলছে। আমি পৌঁছতেই এক প্রতিবেশী জিজ্ঞেস করলেন, শোভাজি, আপনি কেমন আছেন? তনুশ্রী বলে উঠল, মাসিমা, মায়ের আজকাল কিছুই মনে থাকে না, বার্ধক্য তো, কখনো কখনো তো ভুলেই যান যে খাবার খেয়েছেন কিনা। আমি চমকে গেলাম। তনুশ্রী, এ কি বলছো তুমি? তনুশ্রী হেসে বলল, মা, আপনিই তো কাল রাতে ভুলে গিয়েছিলেন না যে ওষুধ খেয়েছেন কিনা? প্রতিবেশী মহিলারা আমার দিকে অদ্ভুত নজরে তাকাতে লাগলেন, যেন আমি সত্যি সত্যি মানসিকভাবে দুর্বল হয়ে গেছি। আমি সেখান থেকে উঠে চলে এলাম। বাড়ি এসে খুব কাঁদলাম। সেই রাতে ডায়েরিতে লিখলাম, তারিখ 15 জুলাই। তনুশ্রী প্রতিবেশীদের সামনে মিথ্যে বলল যে আমার জিনিসপত্র মনে থাকে না, আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিল। এখন সে আমাকে পাগল প্রমাণ করার চেষ্টা করছে। আগস্ট মাসে আমার শরীর খারাপ হলো, রক্তচাপ বেড়ে গিয়েছিল। ডাক্তার নতুন ওষুধ দিলেন। তনুশ্রী বলল, মা, আমি তোমার ওষুধগুলো রেখে দিচ্ছি, সময় সময় দিয়ে দেব। আমি বললাম, না, আমি নিজেই নিয়ে নেব। মা, তুমি ভুলে যাও, আমার উপর ভরসা করো। পরের 2 দিন তনুশ্রী আমাকে ওষুধ দিল, কিন্তু তৃতীয় দিন সে দিল না। আমি জিজ্ঞেস করলে বলল, মা, আমি ভুলে গেছি। চতুর্থ দিনও দিল না। আমার রক্তচাপ আরও বেড়ে গেল। আমার মাথা ঘুরতে লাগল। আমি নিজে উঠে নিজের ওষুধ খুঁজতে লাগলাম। তনুশ্রী ওগুলো লুকিয়ে রেখেছিল। শেষে রান্নাঘরের উপরের তাকে ওগুলো পেলাম, যেখানে আমি সহজে পৌঁছতে পারতাম না। আমি সব বুঝে গেলাম। ও চাইছিল আমার শরীর খারাপ হোক, যাতে ও বলতে পারে যে আমি অসুস্থ এবং মানসিকভাবে দুর্বল। আমি সঙ্গে সঙ্গে ওষুধগুলো নিজের কাছে নিয়ে নিলাম, আর তনুশ্রীকে পরিষ্কার বলে দিলাম যে এখন থেকে আমি আমার ওষুধ নিজেই সামলাব। সেপ্টেম্বরের এক সকালে আমি চেম্বারে গিয়েছিলাম। ফিরে এসে দেখি আমার আলমারির তালা ভাঙা, আমার কাগজের ফাইলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। তনুশ্রী বাড়িতে ছিল না। আমি তখনও পরীক্ষা করলাম। আমার সম্পত্তির কাগজ গায়েব ছিল। আসলগুলো নয়, সেগুলো তো আমি আগেই মীনাক্ষীজির কাছে রেখে এসেছিলাম, কিন্তু বাড়িতে রাখা ফটোকপিগুলো গায়েব ছিল। সন্ধ্যায় তনুশ্রী এলে আমি জিজ্ঞেস করলাম, আমার আলমারি কে খুলেছে? আমার কিছু কাগজ দরকার ছিল। কোন কাগজ? বাড়ির। আমাকে দেখতে হতো বাড়িটা কার নামে আছে। আমার বুক কেঁপে উঠল। তোমার এটা কেন জানতে হবে? তনুশ্রী হেসে বলল, মা, আমাকে তো নিজের ভবিষ্যতের পরিকল্পনা করতে হবে না? আমার জানা উচিত আমার কাছে কি আছে। তোমার কাছে? এই বাড়িটা আমার। মা, বাবার পরে আর তোমার পরে সব তো আমারই, তাই আমার জানা উচিত। আমি চুপ হয়ে গেলাম, কিন্তু ভেতরে ভেতরে সব বুঝে গেলাম। তনুশ্রী আমাকে শেষ করার পরিকল্পনা করছিল। প্রথমে টাকা, তারপর গয়না, আর এখন আমার সম্পত্তি। সেই রাতে আমি মীনাক্ষীজির সাথে ফোনে কথা বললাম। তিনি বললেন, শোভাজি, এবার সময় এসে গেছে, আপনাকে আইনি পদক্ষেপ নিতে হবে। আমি আপনাকে কিছু কেসের তথ্য দেখাবো, আর আমরা একটা পরিকল্পনা করব। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমার অবস্থা কতটা খারাপ ছিল। আমার নিজের মেয়ে আমাকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছিল। আমার টাকা নিচ্ছিল, গয়না বিক্রি করছিল, সম্পত্তির কাগজ খুঁজছিল, আর আমি চুপচাপ সব সহ্য করছিলাম। কিন্তু আসল খেলা এবার শুরু হতে চলেছে। কারণ তনুশ্রী যা জানত না তা হল, আমি শুধু সহ্য করছিলাম না, আমি পরিকল্পনা করছিলাম, প্রমাণ জোগাড় করছিলাম, নিজের সুরক্ষা নিশ্চিত করছিলাম। আপনারা যদি জানতে চান আমি কিভাবে আমার মেয়েকে ওর নিজের খেলাতেই হারিয়ে দিলাম, তবে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কারণ এবার আপনাদের বলছি যে গত 6 মাস ধরে আমি চুপচাপ কি করছিলাম। যখন তনুশ্রী ভাবত যে আমি একজন অসহায় বুড়ি যাকে ও সহজে বরবাদ করতে পারবে, তখনও জানত না যে আমি ওর প্রতিটি পদক্ষেপে নজর রাখছিলাম, ওর প্রতিটা ভুল নোট করছিলাম, প্রতিটি প্রমাণ জমিয়ে রাখছিলাম। সব শুরু হয়েছিল সেই দিন থেকে, যেদিন তনুশ্রী প্রথমবার আমার ব্যাগ থেকে টাকা চুরি করেছিল। সেই রাতে আমি ঘুমাতে পারিনি, শুধু ভাবছিলাম এটা কি কোনো ভুল নাকি বড় কিছু হতে চলেছে। পরের দিন মীনাক্ষীজির সাথে কথা বললাম। তিনি বললেন, শোভাজি, যদি আপনার মনে হয় কিছু গোলমাল আছে, তবে প্রমাণ জোগাড় করা শুরু করুন। রোজ ডায়েরি লিখুন, তারিখ, সময়, কি হলো, সব বিস্তারিত।
আমি ঠিক তাই করলাম। আমি একটি ছোট নোটবুক নিলাম, রোজ লিখতে লাগলাম, তারিখ 12 মার্চ 2023, সন্ধ্যা 6টা। তনুশ্রী ব্যাগ থেকে 10,000 টাকা নিল না বলে জিজ্ঞেস করলে বলল কারণের সাথে বাইরে যাবে। তারিখ 28 মার্চ, তনুশ্রী আমার গয়না চুরি করল। আমার বিয়ের বালা, মঙ্গলসূত্র, সোনার মালা সব বিক্রি করে দিল 1.5 লাখে, অনুমতি ছাড়াই। প্রতিটি ঘটনা, প্রতিটি অপমান, প্রতিটি চুরি সব লিখতে থাকলাম। এই ডায়েরিটা আমি মীনাক্ষীজির বাড়িতে লুকিয়ে রেখেছিলাম, যাতে তনুশ্রী জানতে না পারে। এরপর আমি আরও একটি কাজ করলাম। যখনই তনুশ্রী বা করণ আমার সাথে খারাপ ব্যবহার করত, আমি ফোনে সেটা রেকর্ড করে নিতাম। মীনাক্ষীজি আমাকে শিখিয়েছিলেন ভয়েস রেকর্ডার অ্যাপ কিভাবে ব্যবহার করতে হয়। সেই দিন যখন করণ বন্ধুদের সামনে বলেছিল বিয়ের পর এই বুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব, সেই পুরো কথোপকথন আমার ফোনে রেকর্ড ছিল। আমি রান্নাঘরে দাঁড়িয়েছিলাম, কিন্তু ফোনটা বসার ঘরের টেবিলে ছিল, রেকর্ড হচ্ছিল। যখন তনুশ্রী ফোনে আমাকে বুড়ি বলেছিল, রেকর্ড। যখনও বলেছিল তোমার টাকা তো এখন আমার, রেকর্ড। প্রতিটি গালি, প্রতিটি হুমকি, প্রতিটি অপমান সব আমার কাছে প্রমাণ হিসেবে ছিল। আমি এই সব রেকর্ড করা ভয়েস একটা চিপে কপি করে মীনাক্ষীজিকে দিয়ে দিয়েছিলাম। ছবিও নিয়েছিলাম। যখন তনুশ্রী আলমারি ভেঙেছিল, ছবি নিয়েছি। যখন শাড়ি বাইরে ফেলেছিল, ছবি নিয়েছি। যখন ওষুধ লুকিয়েছিল, ছবি নিয়েছি। প্রতিটি প্রমাণ সামলে রেখেছিলাম। মীনাক্ষীজি শুধু আমার বন্ধু ছিলেন না, তিনি একজন অবসরপ্রাপ্ত উকিল ছিলেন। ৪৫ বছরের অভিজ্ঞতা ছিল ওনার, বিশেষ করে বয়স্কদের ওপর হওয়া নির্যাতনের মামলায়। অক্টোবর মাসে একদিন মীনাক্ষীজি আমাকে ওনার বাড়ি ডাকলেন। বললেন, শোভাজি, আমি আপনাকে আমার এক সহকারীর সাথে আলাপ করাই, অদিতি মেহতা। ও এখনও ওকালতি করছে, ফ্যামিলি লতে ও স্পেশালিস্ট। আমি অদিতির সাথে দেখা করলাম। ও পুরো গল্প শুনল। তারপর বলল, শোভাজি, আপনার মেয়ে অনেক আইনের লঙ্ঘন করছে, চুরি, প্রতারণা, বয়স্কদের সাথে দুর্ব্যবহার, আর সবথেকে বড় কথা, ও যদি সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করে তবে সেটা জালিয়াতি। আমি জিজ্ঞেস করলাম, আমি কি কিছু করতে পারি? আদিতি হেসে বলল, অনেক কিছু। প্রথমে আপনার সম্পত্তি সুরক্ষিত করতে হবে, দ্বিতীয়ত একটি আইনি মামলা তৈরি করতে হবে, আর তৃতীয়ত আপনাকে ধৈর্য ধরতে হবে। সঠিক সময় এলে আমরা সব প্রমাণ একসাথে পেশ করব। সেদিন থেকে মীনাক্ষীজি আর অদিতি আমার সাথেই ছিলেন। প্রতি সপ্তাহে আমি ওনাদের সাথে দেখা করতাম, তথ্য দিতাম, নতুন প্রমাণ দেখাতাম, আর ওনারা আমাকে বোঝাতেন আইনে আমার কি কি অধিকার আছে। অদিতি আমাকে জানালো যে সিনিয়র সিটিজেন অ্যাক্টের আওতায় আমার বিশেষ অধিকার আছে। যদি মেয়ে আমাকে হেনস্থা করে বা টাকা চুরি করে তবে তা শাস্তিযোগ্য অপরাধ। মীনাক্ষীজি বুঝিয়েছিলেন, শোভাজি, এখনই কিছু করবেন না, আগে পুরো মামলা তৈরি হতে দিন, সব প্রমাণ হাতে চলে আসুক, তারপর একবারেই সব সামনে এনে দেবেন, যাতে তনুশ্রীর বাঁচার কোনো রাস্তা না থাকে। আমি ঠিক তাই করলাম। সব থেকে জরুরি ছিল টাকা বাঁচানো। মে মাসে যখন তনুশ্রী জয়েন্ট অ্যাকাউন্ট করেছিল, আমি আগেই আমার সব টাকা অন্য একটা অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছিলাম। সেই নতুন অ্যাকাউন্টটি অন্য একটি ব্যাংকে ছিল, এইচডিএফসি ব্যাংক। আর সবথেকে বড় কথা, অ্যাকাউন্টটি আমার বিয়ের আগের নামে ছিল, শোভা গুপ্তা। বিয়ের পর শোভা রাঠোর হয়েছিলাম, কিন্তু আইনিভাবে আমি দুটো নামই ব্যবহার করতে পারতাম। তনুশ্রী এই বিষয়ে কিছুই জানত না। সেই নতুন অ্যাকাউন্টে আমার ৪৫ লাখ টাকা ছিল। এই টাকা কোথা থেকে এলো? রমেশজির মৃত্যুর পর ওনার ব্যবসার অংশ বিক্রি করে ৩০ লাখ টাকা পেয়েছিলাম। তারপর আমার ৩৩ বছরের রোজগার ছিল। আমি প্রতি মাসে অল্প অল্প জমাতাম, ফিক্সড ডিপোজিট করতাম, ইন্স্যুরেন্স আর পিএফ মিলিয়ে সব মিলিয়ে ৪৫ লাখ টাকা ছিল। সব সুরক্ষিত, তনুশ্রীর নাগালের বাইরে। যে অ্যাকাউন্টে তনুশ্রীর নাম ছিল তাতে আমি মাত্র ২,০০০ টাকা রেখেছিলাম, যাতে ও টাকা তুললে আমার বেশি ক্ষতি না হয়। আর ওটা ছিল একটা ফাঁদ। ওই অ্যাকাউন্টের প্রতিটা লেনদেন ব্যাংক নজরদারি করছিল। ব্যাংক ম্যানেজারকে আমি আগেই বলে রেখেছিলাম আমার সন্দেহ আছে কেউ টাকা চুরি করতে পারে। তনুশ্রী যখন ৮,০০০ টাকা তুলল, ব্যাংক সাথে সাথে আমাকে মেসেজ পাঠালো, আর এই লেনদেনটাও একটা প্রমাণ হয়ে গেল। এবার সবথেকে বড় প্রশ্ন, যে বাড়িতে আমরা থাকছিলাম, বৈশালীনগরের বাড়িটা কার নামে ছিল? তনুশ্রী ভাবত ওটা আমার নামে, কিন্তু সত্যিটা অন্য। সেই বাড়িটি রমেশজির বাবা কিনেছিলেন এবং রমেশজির নামে ছিল। রমেশজির মৃত্যুর পর ওনার উইল অনুযায়ী বাড়িটি একটি ফ্যামিলি ট্রাস্টের অধীনে চলে গিয়েছিল। ট্রাস্টের ট্রাস্টি ছিলাম আমি, রমেশজির ছোট ভাই রোহিত রাঠোর আর রমেশজির ভাগ্নে আরব রাঠোর। ট্রাস্টের শর্ত ছিল ৩ জন ট্রাস্টি রাজি না হলে কোনো সম্পত্তি বিক্রি করা যাবে না। তনুশ্রী এটা জানত না। ও ভাবত বাড়ি শুধু আমার নামে,
আর আমার পরে ও পেয়ে যাবে, কিন্তু বাস্তবে বাড়ি বিক্রি করতে গেলে রোহিত আর আরবের অনুমতি দরকার ছিল, আর ওরা দুজনেই আমার সাথে ছিল। আমি রোহিত আর আরবকে সব বলে দিয়েছিলাম। ওরা বলল, বড় বৌদি বা পিসিমা, আপনি একদম চিন্তা করবেন না, আমরা তনুশ্রীকে কিছুই করতে দেব না। তাছাড়া আমার আরও একটি সম্পত্তি ছিল, সি স্কিমে একটি 3 কামরার বাড়ি। এটা আমি নিজের রোজগার থেকে 10 বছর আগে কিনেছিলাম। পুরোপুরি আমার নামে ছিল, শোভা রাঠোরের নামে। তনুশ্রী এর ব্যাপারে কিছুই জানত না। সেই বাড়িটি ভাড়া দেওয়া ছিল। আমি প্রতি মাসে 25,000 টাকা ভাড়া পেতাম। সেই টাকা সরাসরি আমার এইচডিএফসি অ্যাকাউন্টে আসত, যা তনুশ্রী জানত না। সেই বাড়ির দাম এখন প্রায় 1,20,00,000 টাকা, আর তাতে নমিনি করা ছিল আমার ভাগ্নে আরবের নাম। তনুশ্রী ওখান থেকে কিচ্ছুই পাওয়ার ছিল না। নভেম্বর আসতে আসতে আমার কাছে সব কিছু তৈরি ছিল। প্রমাণ, 6 মাসের ডায়েরি, 20টির বেশি রেকর্ড করা কথোপকথন, 50টির বেশি ছবি ও স্ক্রিনশট, ব্যাংকের ডিটেলস, যা প্রমাণ করে তনুশ্রী কিভাবে টাকা চুরি করেছে, আমার পুরনো গয়নার ছবি আর সেগুলো বিক্রির প্রমাণ। আমার সাথে ছিল মীনাক্ষীজি, অদিতি মেহতা, রোহিত আর আরব। আমার আর্থিক নিরাপত্তা ছিল 45 লাখ টাকা আর 1,20,00,000 বাড়ি। বাড়ি ভাড়ার আয়ও ছিল। বৈশালীনগরের বাড়িটাও ট্রাস্টে সুরক্ষিত ছিল। এখন শুধু অপেক্ষা ছিল তনুশ্রীর সেই একটি ভুল, যা ওর সব পরিকল্পনা বরবাদ করে দেবে। অদিতি বলেছিল, শোভাজি, এবার আমরা পুলিশে অভিযোগ করব, কিন্তু সঠিক সময়, যখন তনুশ্রী নিজের সবথেকে বড় ভুলটি করবে, কারণ তখন আমাদের কেস এতটাই মজবুত হবে যে ওর পালানোর কোনো পথ থাকবে না। আমি জিজ্ঞেস করেছিলাম, সেই ভুলটি কি হবে? যখনও আপনার সম্পত্তি বিক্রির চেষ্টা করবে অথবা আপনার সব টাকা তোলার চেষ্টা করবে। আমি অপেক্ষা করতে লাগলাম। রোজ তনুশ্রীর অপমান সহ্য করতাম, করণের গালি শুনতাম, কিন্তু ভেতর থেকে শক্ত থাকতাম, কারণ আমি জানতাম এগুলো সাময়িক। ডিসেম্বর এলো। জয়পুরে বেশ ঠান্ডা পড়ছিল। আমি প্রতি সন্ধ্যায় পূজাঘরে বসতাম, প্রদীপ জ্বালাতাম আর রমেশজির ছবির সাথে কথা বলতাম। ব্যাস, আর কয়েকটা দিন, তারপর সব ঠিক হয়ে যাবে। তনুশ্রীর ব্যবহার আরও খারাপ হচ্ছিল। ও এখন আমাকে খোলাখুলি গালি দিত। বুড়ি, অকেজো, বোঝা, এই সব শব্দ রোজ শুনতে হতো। ডিসেম্বরের মাঝামাঝি একদিন তনুশ্রী বাড়ি এলো, করণও সাথে ছিল। দুজনকে খুব খুশি লাগছিল। তনুশ্রী বলল, মা, ভালো খবর আছে, আমাদের বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে। কবে? পরের মাসে 15 জানুয়ারি। আমি অবাক হলাম, এত তাড়াতাড়ি? করণ বলল, হ্যাঁ মাসিমা, আমরা আর দেরি করতে চাই না, ধুমধাম করে বিয়ে হবে। তনুশ্রী বলল, আর মা, বিয়ের খরচের জন্য আমার টাকা চাই। কত? 15 লাখ। আমার হুশ উড়ে গেল। কি, 15 লাখ? হ্যাঁ মা, বিয়েতে তো খরচ হয়ই, জামাকাপড়, গয়না, ভেনিউ, খাওয়া দাওয়া সব। আমি বললাম, বেটা, এত টাকা আমার কাছে নেই। তনুশ্রী চোখ রাঙিয়ে বলল, কিভাবে নেই? তোমার ফিক্সড ডিপোজিট আছে, ব্যাংকে টাকা আছে, আমি জানি। ওগুলো তো আমার বার্ধক্যের জন্য। করণ মাঝপথে বলে উঠল, মাসিমা, তনুশ্রী আপনার একমাত্র মেয়ে, ওর বিয়েতে টাকা খরচ না করলে কোথায় করবেন? আমি চুপ হয়ে গেলাম। পরের 2 সপ্তাহ তনুশ্রী রোজ টাকার জন্য আমার সাথে ঝগড়া করতে লাগল। আমি এড়িয়ে যেতাম। মীনাক্ষীজি বলেছিলেন, এখনই দেবেন না, অপেক্ষা করুন। তারপর 26 ডিসেম্বর এলো। আমি চেম্বার থেকে বাড়ি ফিরে দেখি তনুশ্রী ভীষণ রেগে আছে। ফোনে কারোর সাথে কথা বলছে। হ্যাঁ আর আমি জানি, না, এখনও টাকা দেয়নি। হ্যাঁ, আমি কিছু একটা করছি। ও ফোন কেটে দিল। আমাকে দেখে রাগে বলল, মা, তুমি আমাকে টাকা কেন দিচ্ছ না? বেটা, বললাম তো আমার কাছে এত টাকা নেই। মিথ্যে বলো না, তনুশ্রী চিৎকার করে উঠল। আমি জানি তোমার কাছে টাকা আছে, ফিক্সড ডিপোজিট আছে, তুমি শুধু দিতে চাইছ না। বেটা, শান্ত হও। আমি শান্ত হব না। তুমি জানো আমার বিয়ে, আমার টাকা চাই। ও আমার ঘরে গিয়ে আলমারি খুলে কাগজের ফাইলগুলো বের করতে লাগল। আমি দৌড়ে গেলাম। তনুশ্রী, এ কি করছো? আমি তোমার এফডির কাগজ খুঁজছি, তুমি না দিলে আমি নিজেই ওগুলো ভাঙাবো। আমার হার্টবিট বেড়ে গেল, কিন্তু নিজেকে সামলে নিলাম। বললাম, তনুশ্রী, এফডির কাগজ আমার কাছে নেই, ব্যাংকে আছে। তবে কাল ব্যাংকে যাবে আর ওগুলো ভাঙাবে। আমি ভাঙাবো না, ওই টাকা আমার বার্ধক্যের জন্য। তনুশ্রী আমার হাত খুব জোরে ধরল, খুব লাগল। বলল, মা, তুমি বুঝছো না, আমার টাকা চাই আর তুমি ওটা দেবে। আমি নিজের হাত ছাড়িয়ে নিলাম। আমি দেব না। তনুশ্রী হাসল, এক অদ্ভুত ভয়ের হাসি। তারপর বলল, ঠিক আছে, তুমি না দিলে আমি নিজেই নিয়ে নেব। ও বাইরে চলে গেল। আমি কাঁপতে কাঁপতে ওখানে দাঁড়িয়ে রইলাম। সেই রাতে মীনাক্ষীজিকে ফোন করলাম। এখন আমি আর সহ্য করতে পারছি না। ও আমার হাত ধরেছে, লেগেছে, এটা শারীরিক নির্যাতন। মীনাক্ষীজি বললেন, শোভাজি, আপনার হাতে কি কোনো দাগ আছে? আমি দেখলাম, হ্যাঁ, হালকা নীলচে দাগ। ছবি তুলুন এক্ষুনি, এটাও প্রমাণ। আমি ছবি তুলে নিলাম। পরের 2 দিন তনুশ্রী আমার সাথে কথা বলল না, শুধু রাগে ঘর জুড়ে ঘুরতে থাকল। তারপর 28 ডিসেম্বর সকালেও আমাকে বলল, মা, আজ আমরা ব্যাংকে যাচ্ছি। কিসের জন্য? তোমার এফডি ভাঙাতে।
আমার টাকা চাই। আমি বললাম আমি যাব না। তনুশ্রী আমার কবজি ধরে টানতে লাগল, চলো এক্ষুনি চলো। কিন্তু তখনই ফোনের ঘণ্টি বাজল। করণের ফোন ছিল। তনুশ্রী আমাকে ছেড়ে ফোন ধরল আর কথা বলতে অন্য ঘরে চলে গেল। আমি তক্ষুনি মীনাক্ষীজিকে মেসেজ পাঠালাম, এটা আজই হচ্ছে, ও আমাকে ব্যাংকে নিয়ে যেতে চায়। মীনাক্ষীজি জবাব দিলেন, আমরা তৈরি, অদিতিকেও ডাকছি, আপনি কোনোভাবে সময় চেয়ে নিন, সন্ধে নাগাদ আমরা সব ব্যবস্থা করে দেব। তনুশ্রী ফিরে এসে বলল, মা, কাল সকালে আমরা ব্যাংকে যাব আর তুমি তোমার সব এফডি ভাঙিয়ে দেবে, বুঝেছ? আমি মাথা নাড়লাম, ঠিক আছে। কিন্তু মনে মনে আমি হাসছিলাম, কারণ আমি জানতাম কাল যা হতে চলেছে তনুশ্রী কোনোদিন কল্পনাও করেনি। সেই রাতে আমি অনেকক্ষণ পূজা ঘরে বসে রইলাম, প্রদীপ জ্বালালাম। রমেশজির ছবি দেখে বললাম, কাল সব শেষ হয়ে যাবে, কাল তনুশ্রী জানতে পারবে ওর মা কে। তারপর ডায়েরি বের করে শেষ পাতায় লিখলাম, তারিখ 28 ডিসেম্বর। তনুশ্রী আমাকে ব্যাংকে নিয়ে যাওয়ার হুমকি দিল, আমার হাত ধরে টানল, শারীরিক হামলা, কালও আমাকে এফডি ভাঙাতে ব্যাংকে নিয়ে যাবে। কিন্তু কালও জানতে পারবে আমি কি প্রস্তুতি নিয়েছি, কাল বিচার মিলবে। ডায়েরি বন্ধ করে শুয়ে পড়লাম। গত 6 মাসে প্রথমবার আমি শান্তিতে ঘুমালাম, কারণ আমি জানতাম এই লড়াই প্রায় শেষ। 29 ডিসেম্বর সকালে আমি উঠলাম, স্নান করলাম, পুজো করলাম, চা বানালাম, সব স্বাভাবিকের মতো। কিন্তু আমার মনে এক অদ্ভুত শান্তি ছিল, যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। তনুশ্রী 10টার সময় উঠল, তৈরি হল, বলল, মা চলো ব্যাংকে যাই। আমি বললাম, আমাকে আগে চেম্বারে যেতে হবে, একজন রোগীকে দেখতে হবে। না, আগে ব্যাংক, চেম্বার পরে। আমি রাজি হলাম। আমরা বেরোলাম। আমার হাতে আমার ব্যাগ ছিল, তাতে সব জরুরি কাগজপত্র ছিল, যা তনুশ্রী ভাবত আসল। পথে তনুশ্রী বলল, মা, ব্যাংকে গিয়ে তুমি ঠিক তাই করবে যা আমি বলবো, এফডি ভাঙিয়ে দেবে, সব টাকা তুলে নেবে। আমি মাথা নাড়লাম, ঠিক আছে বেটা। আমরা ব্যাংকে পৌঁছালাম, সেই পুরনো ব্যাংক যেখানে তনুশ্রীর নাম আমার অ্যাকাউন্টে যুক্ত ছিল। তনুশ্রী খুব আত্মবিশ্বাসের সাথে ভেতরে গেল, বলল, আমাদের ম্যানেজারের সাথে দেখা করতে হবে। কিন্তু যখন আমরা ম্যানেজারের ঘরে পৌঁছলাম, সেখানে আরও কেউ বসেছিলেন, মীনাক্ষীজি, অদিতি মেহতা, রোহিত রাঠোর, আরব রাঠোর আর 2জন পুলিশ অফিসার। তনুশ্রীর চোখ ছানা বড়া হয়ে গেল। এসব কি হচ্ছে? মীনাক্ষীজি উঠে দাঁড়ালেন, বললেন, তনুশ্রী রাঠোর, আপনি শোভা রাঠোরের মেয়ে, ঠিক তো? জি হ্যাঁ, কিন্তু এসব। অদিতি বললেন, আমি অদিতি মেহতা, শোভাজির উকিল, আর আজ এখানে এই কারণে ডাকা হয়েছে কারণ আপনার বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ আছে। তনুশ্রী আমার দিকে রাগে তাকালো, মা, এটা তুমি কি করলে? আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। 6 মাসে প্রথমবার আমার চোখে ভয় ছিল না, ছিল শুধু শান্তি। ব্যাংক ম্যানেজার বললেন, তনুশ্রীজি, আপনি আজ আপনার মাকে এখানে ওনার এফডি ভাঙাতে এনেছেন, ঠিক তো? তনুশ্রী ইতস্তত করে বলল, হ্যাঁ, আমার বিয়ে, খরচের জন্য। কিন্তু আপনি কি জানেন যে অ্যাকাউন্টের কথা আপনি বলছেন তাতে মাত্র 2000 টাকা পড়ে আছে? বাকি 8000 টাকা তো আপনি গত মাসেই তুলে নিয়েছিলেন। তনুশ্রীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। কিন্তু মা তো বলেছিল। আপনার মা আপনাকে কোনোদিন কিছু বলেননি, অদিতি বললেন। আপনি নিজেই ভেবে নিয়েছিলেন যে ওনার কাছে এই অ্যাকাউন্টে অনেক টাকা আছে। কিন্তু সত্যিটা হলো, শোভাজি ওনার আসল টাকা অন্য জায়গায় সুরক্ষিত রেখেছেন। এই অ্যাকাউন্টটা তো শুধু একটা ফাঁদ ছিল, এটা দেখার জন্য যে আপনি কি করেন। তনুশ্রী আমার দিকে তাকালো, মা, তুমি আমাকে ঠকালে? আমি প্রথমবার গলা তুললাম, শান্ত, স্থির। না বেটা, আমি নিজেকে বাঁচালাম। তুমি আমাকে ঠকিয়েছ, গত 6 মাস ধরে ক্রমাগত। অদিতি নিজের ব্যাগ থেকে একটি ফাইল বের করলেন। তনুশ্রীজি, এটা দেখুন, এটা আপনার মায়ের ডায়েরি, গত 6 মাসের প্রতিদিনের হিসেব। আপনি কবে কি করেছেন, কত টাকা চুরি করেছেন, কি কি বলেছেন, সব লেখা আছে। ও ডায়েরি খুলে পড়তে লাগল। 12ই মার্চ তনুশ্রী ব্যাগ থেকে 10,000 টাকা চুরি করল। 28শে মার্চ তনুশ্রী গয়না বিক্রি করে দিল 1.5 লাখে। 4 এপ্রিল করণ বলল আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। প্রতিটি লাইন শুনে তনুশ্রীর মুখ আরও নীল হতে থাকল। তনুশ্রী বলল, এসব মিথ্যে, মা বানিয়েছে হয়তো। মীনাক্ষীজি বললেন, তবে এটা শুনুন। তিনি একটি ছোট যন্ত্র বের করলেন, বোতাম টেপা হল, আর তনুশ্রীর নিজের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে লাগল, মা, ওটা তো শুধু সোনা ছিল, আর ওসব তোমার কি দরকার? বাবা তো আর নেই, আর তুমি তো বুড়ি হয়ে গেছ, এখন আর কোথায় পড়বে? তারপর করণের কণ্ঠস্বর, আরে এটা তো বুড়ি মানুষ ইয়ার, বিয়ের পর একে কোনো বৃদ্ধাশ্রমে ফেলে দেব। তারপর আবার তনুশ্রীর কণ্ঠস্বর,
মা, তুমি আমার কোনো কথাই শোনো না, আমার টাকা চাই আর তুমি দেবে। সারা ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। তনুশ্রীর চোখে জল এলো ঠিকই, কিন্তু সেগুলো রাগের জল ছিল, লজ্জার নয়। সে চিৎকার করে উঠল, তুমি আমার কথা রেকর্ড করেছ? আমার নিজের মা আমার বিরুদ্ধে এমনটা করল? আমি বললাম, আমি শুধু সত্যিটাকে নথিভুক্ত করেছি। তুমি যা করেছ সেটাই রেকর্ড হয়েছে, আমি নিজে থেকে কিছু বানাইনি। অদিতি বলল, আর এটা শুধু ভয়েস রেকর্ডিং নয়, আমাদের কাছে ছবিও আছে। সে কিছু ছবি বের করে টেবিলের উপর রাখল। আমার ভাঙা আলমারির ছবি, আমার গয়নার খালি বাক্সের ছবি, আমার হাতে সেই নীল কালশিটে দাগের ছবি, আমার লুকিয়ে রাখা অসুখের ছবি। তনুশ্রী হা করে চেয়ে রইল। তারপর অদিতি বলল, আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা, আপনি ভেবেছিলেন যে বাড়িটি আপনি বিক্রি করতে যাচ্ছিলেন সেটি আপনার মায়ের নামে আছে, কিন্তু সত্যিটা হলো সেই বাড়িটি একটি পারিবারিক ট্রাস্টের অধীনে, আর তার ট্রাস্টি হলেন শোভাজি, রোহিত রাঠোরজি এবং আরব রাঠোরজি। রোহিতজি উঠে দাঁড়ালেন, বললেন, আমি রমেশ ভাইয়ের ছোট ভাই, আর এটি আরব, ওনার ভাইপো। আমরা দুজনেই বৌদির পাশে আছি এবং আমরা কখনোই আপনাকে ওই বাড়ি বিক্রি করার অনুমতি দেব না। তনুশ্রী কিছু বলতে চাইল, কিন্তু মুখ দিয়ে শব্দ বেরোল না। পুলিশ অফিসাররা এগিয়ে এলেন। একজন বললেন, তনুশ্রী রাঠোর, আপনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ দায়ের করা হয়েছে। প্রথমত চুরি, আপনি আপনার মায়ের কাছ থেকে নগদ টাকা এবং গয়না চুরি করেছেন। দ্বিতীয়ত প্রতারণা, আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার নাম যোগ করে বেআইনিভাবে টাকা তুলেছেন। তৃতীয়ত প্রবীণ নাগরিকদের ওপর নির্যাতন, সিনিয়র সিটিজেন অ্যাক্টের অধীনে এটি একটি আমলযোগ্য অপরাধ। চতুর্থত শারীরিক হামলা, আপনি আপনার মায়ের হাত ধরেছিলেন এবং তাকে আঘাত করেছিলেন। তনুশ্রী চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। এবার জলগুলো ছিল ভয়ের। না না, আমি জেলে যেতে চাই না। অন্য অফিসার বললেন, আপনাকে এখনই গ্রেপ্তার করা হচ্ছে না, কিন্তু আপনার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আপনাকে তদন্তের জন্য আমাদের সাথে থানায় যেতে হবে। তনুশ্রী আমার দিকে তাকালে, গগন সজল চোখে। মা, মা প্লিজ, আমি তোমার মেয়ে, এসব করো না। আমি ওর কাছে গেলাম, ওর মুখটা দেখলাম। 6 মাস আগে পর্যন্ত এই মুখটাই আমার মেয়ের মনে হতো, কিন্তু এখন সেখানে এক অচেনা মানুষকে দেখতে পাচ্ছিলাম। এমন এক অচেনা মানুষ যে আমাকে ধ্বংস করার চেষ্টা করেছিল। আমি শান্ত স্বরে বললাম, তুমি আমার মেয়ে, এটা সত্যি, কিন্তু মেয়ে হওয়ার মানে এই নয় যে তুমি তোমার মাকে অসহায় ভাববে, অপমান করবে, তার টাকা চুরি করবে, তাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর হুমকি দেবে। আমি তোমাকে সব কিছু দিয়েছি, শিক্ষা দিয়েছি, ভালোবাসা দিয়েছি, স্বাধীনতা দিয়েছি। আর তুমি বদলে কি করলে? তুমি আমাকে বুড়ি, অকেজো, বোঝা মনে করলে। কিন্তু আজ তুমি বুঝতে পারলে তো যে তোমার বুড়িমা কতটা দুর্বল? আমি তোমার প্রতিটা পদক্ষেপে নজর রেখেছিলাম, প্রতিটা ভুল নোট করেছিলাম। আর আজ যখন তুমি ভেবেছিলে যে আমাকে ব্যাংকে এনে আমার শেষ সম্বলটুকুও বের করে নেবে, তখন জানতে পারলে যে তোমার মা তোমার থেকে 3 ধাপ এগিয়ে ভেবে রেখেছিল। তনুশ্রী কাঁদছিল। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল ছিলাম। আমি বললাম, ক্ষমা? 6 মাস 6 মাস ধরে আমি তোমার অপমান সহ্য করেছি, তোমার চুরি সহ্য করেছি, তোমার হুমকি শুনেছি, আর আজ তুমি ক্ষমা চাইছ? না বেটা, কিছু জিনিস ক্ষমা করা যায় না, আর তুমি যা করেছ সেগুলো তার মধ্যেই পড়ে। পুলিশ অফিসার তনুশ্রীর হাত ধরলেন। তনুশ্রী চিৎকার করে উঠল, কারণকে ডাকো, ও আমাকে বাঁচাবে। মীনাক্ষীজি বললেন, কারণ সিংহানিয়া, আমরা ওরও তদন্ত করেছি, ও একজন প্রতারক। ওর আগে আরও 2টো বিয়ে হয়েছে। দুবারই ও মেয়ের মাকে ঠকিয়ে সম্পত্তি হাতানোর চেষ্টা করেছিল, আর এবারও ও সেটাই করতে চলেছিল। তনুশ্রী হতভম্ব হয়ে গেল। কি? হ্যাঁ, আমরা ওর পুরো খোঁজ নিয়েছি। ওর প্রথম স্ত্রী ওর বিরুদ্ধে মামলা করে রেখেছে, দ্বিতীয় স্ত্রীর সাথে এখনও ডিভোর্স হয়নি, আর তোমাকে বিয়ে করে ও তোমার মায়ের সম্পত্তি দখল করতে চেয়েছিল। তনুশ্রী মাটিতে বসে পড়ল, পুরোপুরি ভেঙে পড়ল। তখনই ব্যাংকের বাইরে থেকে শোরগোল শোনা গেল। আমি জানালা দিয়ে দেখলাম সেখানে কিছু লোক দাঁড়িয়ে আছে, আমাদের প্রতিবেশী এবং সমাজের মানুষ। কেউ খবর পেয়ে গিয়েছিল যে এখানে কিছু একটা হচ্ছে। একজন প্রতিবেশী মহিলা ভেতরে এলেন, বললেন, শোভাজি, সব ঠিক আছে তো? আমরা জানতে পারলাম পুলিশ এসেছে। তারপর তিনি তনুশ্রীকে মাটিতে বসে কাঁদতে দেখলেন। এসব কি হচ্ছে? মীনাক্ষীজি বললেন, তনুশ্রী রাঠোর নিজের মায়ের সাথে দুর্ব্যবহার করেছে, ওনার টাকা চুরি করেছে, তাকে হুমকি দিয়েছে, আর আজ তাকে গ্রেপ্তার করা হচ্ছে। প্রতিবেশী মহিলার মুখ হাঁ হয়ে গেল।
হে ভগবান, তনুশ্রী, তুমি নিজের মায়ের সাথে এমনটা করলে? খবরটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল। তনুশ্রীর সামাজিক মর্যাদা, সম্মান, পরিচয় সব কিছু এক পলকে ধুলোয় মিশে গেল। পুলিশ তনুশ্রীকে তুলে বাইরে নিয়ে যেতে লাগল। ও যখন বাইরে বেরোল তখন সব প্রতিবেশীরা ওর দিকে তাকাচ্ছিল। কেউ মাথা নাড়ছিল, কেউ বা থুথু ফেলল, কেউ বলল, ছি ছি, নিজের মায়ের সাথে কেউ এমন করে। তনুশ্রীর মাথা নিচু ছিল, ওর চোখ দিয়ে অনবরত জল পড়ছিল। আমি ব্যাংকের দরজায় দাঁড়িয়ে সব দেখছিলাম। আমার মুখে কোনো আনন্দ ছিল না, কোনো রাগও ছিল না, ছিল শুধু এক গভীর শান্তি। বিচার পাওয়া গিয়েছিল। পরের 10 দিন খুব দ্রুত কাটল। তনুশ্রীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল, আর ধীরে ধীরে ওর পুরো পৃথিবীটা তাসের ঘরের মতো ভেঙে পড়তে লাগল। সবথেকে প্রথমে টাকার হিসেব হলো। অদিতি কোর্টে আবেদন জানালো যে তনুশ্রীকে আমার সব চুরি করা টাকা ফেরত দিতে হবে। গয়না তো বিক্রি করে দিয়েছিল, কিন্তু কোর্ট আদেশ দিল যে 1.5 লাখ টাকা আমাকে ফেরত দিতে হবে, সাথে সুদ এবং ক্ষতিপূরণ। অ্যাকাউন্ট থেকে চুরি করা 8,000 টাকাও ফেরত দিতে হবে। সব মিলিয়ে কোর্ট তনুশ্রীকে 2 লাখ টাকা আমাকে ফেরত দেওয়ার আদেশ দিল। কিন্তু সমস্যা ছিল, তনুশ্রীর কাছে টাকা ছিল না। ও সব টাকা করণের পেছনে, জামাকাপড় আর পার্টিতে উড়িয়ে দিয়েছিল। তাই কোর্ট ওর ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে নিল। ওর কাছে যা অল্প কিছু টাকা ছিল, প্রায় 20,000 টাকা, সেটা আমাকে দিয়ে দেওয়া হলো। বাকি টাকার জন্য ওকে এখন কাজ করতে হবে, রোজগার করতে হবে, আর ধীরে ধীরে শোধ করতে হবে। যে জয়েন্ট অ্যাকাউন্ট আমার নামে হয়েছিল সেখান থেকে ওর নাম সরিয়ে দেওয়া হলো। এখন আমার কোনো টাকাতেই ওর আর অধিকার থাকল না। বৈশালীনগরের বাড়িতেও ওর কোনো অধিকার থাকল না। রোহিত আর আরব পরিষ্কার জানিয়ে দিল যে ট্রাস্টের সম্পত্তিতে তনুশ্রীর কোনো অংশ নেই, আর সি স্কিমের বাড়িটার কথা তো ও জানতই না। ওটা পুরোপুরি সুরক্ষিত ছিল। তনুশ্রী অর্থনৈতিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল। যে মেয়েটা আগে প্রতি মাসে লাখ লাখ টাকা খরচ করত, এখন তার কাছে কিছুই অবশিষ্ট থাকল না। পুলিশ পুরো তদন্ত করল। আমার সব প্রমাণ, ডায়েরি, ভয়েস রেকর্ডিং, ছবি, ব্যাংকের ডিটেলস সব কোর্টে পেশ করা হলো। তনুশ্রীর বিরুদ্ধে চুরির ধারা 320, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ধারা 406, স্বেচ্ছায় আঘাত করার ধারা 323 এবং সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007-এর 23 নম্বর ধারায় মামলা দায়ের হল। 3 দিন পরও জামিন পেলেও মামলা আগামী কয়েক মাস চলবে। ওকে কোর্টে চক্কর কাটতে হবে। ওর উকিল আপোষের চেষ্টা করেছিল, বলেছিল, শোভাজি, তনুশ্রী যদি ক্ষমা চেয়ে নেয় তবে আপনি মামলা তুলে নিন। আমি মানা করে দিলাম, না, কিছু শিক্ষা জরুরি, আর এই মামলাটা শুধু আমার একার জন্য নয়, এটা সেই সমস্ত প্রবীণদের জন্য যারা নিজেদের সন্তানদের হাতে অত্যাচারিত হচ্ছে। আমি যদি মামলা তুলে নিই তবে অন্যদের কাছে কি বার্তা যাবে? মামলা এগোলো, আর এটা পরিষ্কার হয়ে গেল যে তনুশ্রী হারছে। সব প্রমাণ ওর বিরুদ্ধেই ছিল। উকিল বললেন সম্ভবত ওর 6 মাস থেকে 1 বছরের জেল হতে পারে, সাথে জরিমানা। তনুশ্রীর কাছে এটা সহ্যের বাইরে ছিল। যে কোনোদিন আইনের পরোয়া করেনি, আজ আইনই তাকে পিষে ফেলছিল। কিন্তু সবথেকে বড় দণ্ড ছিল সামাজিক। খবরটা সারা বৈশালীনগরে ছড়িয়ে পড়ল, তারপর পুরো জয়পুরে। খবরের কাগজে ছোট করে খবর বেরোল, মেয়ের হাতে মা লাঞ্ছিত, গ্রেপ্তার। তনুশ্রীর সব বন্ধুরা ওর থেকে দূরে সরে গেল। যে লোকেরা আগে ওর সাথে পার্টিতে যেত, এখন তারা ওর ফোনও তুলত না। সমাজের মহিলা মণ্ডলীর মহিলারা আমার কাছে এলেন। শোভাজি, আমরা জানতাম না তনুশ্রী এমন, আমাদের ক্ষমা করে দিন, আমরা আপনার সাথে আছি। প্রতিবেশীরা যারা আগে তনুশ্রীকে আদর করে ডাকত, এখন ওকে দেখে মুখ ফিরিয়ে নিত। কারণ সিংহানিয়া তো তনুশ্রীর গ্রেপ্তারের খবর শুনেই গায়েব হয়ে গেল। ওর ফোন বন্ধ, কোনো হুদিশ নেই। পরে জানা গেল ও দিল্লি পালিয়ে গিয়েছে। তনুশ্রী ওকে অনেকবার ফোন করেছে, মেসেজ পাঠিয়েছে, কিন্তু কোনো জবাব আসেনি। যে লোকটার জন্য ও নিজের মাকে ধোকা দিল, সেই লোকটাই ওকে ছেড়ে পালিয়ে গেল। ওর বিয়ে বাতিল হল, স্বপ্ন ভাঙল, সম্মান ধুলোয় মিশল। আত্মীয় স্বজনরাও ওর সাথে যোগাযোগ ছিন্ন করল। রমেশজির পরিবারের লোক রোহিত, আরব সবাই জানিয়ে দিল তনুশ্রী এখন আর পরিবারের অংশ নয়। আমার বাপের বাড়ির লোকজন, আমার ভাই এবং তার পরিবার, তারাও তনুশ্রীর সাথে কথা বলা বন্ধ করে দিল। তনুশ্রী পুরোপুরি একা হয়ে গেল। সবথেকে যন্ত্রণাদায়ক ছিল পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া। একদিন তনুশ্রী আমার কাছে এলো, কালিং বেল বাজালো। আমি দরজা খুললাম, ওকে দেখলাম। ও
ওর মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, চোখের নিচে কালি পড়ে গিয়েছিল, জামাকাপড় নোংরা ছিল। ও বলল, মা, আমি কি ঘরে আসতে পারি? আমি বললাম, এই ঘর এখন আর তোমার নয়। তুমি তো এটা বিক্রি করার চেষ্টা করেছিলে, মনে আছে? মা, প্লিজ, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। তোমার বন্ধুরা? কারণ? তনুশ্রীর চোখ দিয়ে জল পড়তে লাগল। সবাই ছেড়ে চলে গেছে, কেউ নেই। আমি একটা দীর্ঘশ্বাস নিলাম। তনুশ্রী, যখন তুমি আমাকে অপমান করেছিলে, আমার টাকা চুরি করেছিলে, আমাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর হুমকি দিয়েছিলে, তখন কি ভেবেছিলে এর পরিণাম কি হবে? না মা, তুমি ভাবনি, কারণ তুমি আমাকে একজন মানুষ মনে করনি। তুমি আমাকে এটিএম মেশিন মনে করেছিলে, এক অসহায় বুড়ি মনে করেছিলে। কিন্তু আজ যখন কেউ তোমাকে চাইছে না, তখন তুমি আমার কাছে এসেছ। কেন? কারণ আমি তোমার মা। কিন্তু যখন তুমি আমাকে বুড়ি বলে অপমান করেছিলে, তখন তো আমি তোমার মা ছিলাম না। তনুশ্রী মাটিতে বসে কাঁদতে লাগল। আমাকে ক্ষমা করো, আমি ভুল ছিলাম, আমি বদলে যাব। আমি বললাম, হয়তো তুমি বদলে যাবে, হয়তো এই শিক্ষাটা তোমাকে ভালো মানুষ তৈরি করবে, কিন্তু এখন নয়। এখন তোমাকে তোমার ভুলের শাস্তি ভোগ করতে হবে। নিজের পায়ে দাঁড়াতে হবে, কাজ করতে হবে, জীবন চিনতে হবে। আর হ্যাঁ, তুমি এই বাড়িতে থাকতে পারবে না, কিন্তু আমি তোমার মা, তাই তোমাকে না খাইয়ে মারব না বা রাস্তায় থাকতে দেব না। আমি আমার ব্যাগ থেকে ৫,০০০ টাকা বের করে ওর হাতে রাখলাম। এই নাও, ভাড়ার ঘর খুঁজে নাও, চাকরি খোঁজো, নিজের জীবন নিজে গড়ে তোলো। আর হ্যাঁ, যদি তুমি সত্যিই বদলে যাও, যদি নিজের ভুল সংশোধন করো, তবে হয়তো একদিন আমরা আবার মা মেয়ে হতে পারব। কিন্তু সেই দিনটা এখনো আসেনি। তনুশ্রী টাকাগুলো নিল, উঠে দাঁড়াল, আস্তে করে বলল, থ্যাংক ইউ মা, তারপর চলে গেল। আমি দরজা বন্ধ করে ভেতরে এলাম। পূজা ঘরে বসে খুব কাঁদলাম। তবে এই জল দুঃখের ছিল না, এই জল ছিল স্বস্তির। ৬ মাসের একটা বোঝা নেমে গিয়েছিল। আজ থেকে ৩ মাস পর আমি সি স্কিমে নিজের বাড়িতে থাকি। ৩ কামরার সুন্দর ঘর, বেশ সাজানো গোছানো, শান্ত এলাকা। আমার সকাল এখন শান্তিতে শুরু হয়। ৬টার সময় উঠি, চা বানাই, ব্যালকনিতে বসে সূর্য ওঠা দেখি, তারপর পূজা করি, রমেশজির ছবিতে ফুল চড়াই, ওনার সাথে কথা বলি। দেখো, আমরা ভালো আছি, সব ঠিক হয়ে গিয়েছে। জলখাবার বানাই, এখন আর কারোর জন্য নয়, নিজের জন্য। নিজের পছন্দের জিনিস বানাই, কখনো পরোটা, কখনো পোহা বা ইডলি। চেম্বার এখনও যাই, তবে এখন আর সারা দিন নয়, সপ্তাহে ৩ দিন, সোমবার, বুধবার আর শুক্রবার। বাকি দিনগুলো বাড়িতে থাকি, বিশ্রাম নিই। রোগীরা এখনও আসে, বলে, শোভাজি, আপনার ওষুধে আমাদের খুব উপকার হয়েছে। সেই সম্মানটা এখনও পাই, আর এখন সেটা মন থেকে অনুভব করতে পারি। কোনো দুশ্চিন্তা নেই। আরব আর ওর পরিবার প্রায়ই দেখা করতে আসে, ওর স্ত্রী আর 2 বাচ্চা। রবিবার আমরা একসাথে খাই। বাচ্চারা আমাকে ঠাম্মি বলে ডাকে, খেলে, হাসে, ঘরটা আনন্দে ভরে ওঠে। রোহিতও মাসে একবার আসে ওর স্ত্রীর সাথে। ও আমার শরীরের খোঁজ নেয়, ঘরের প্রয়োজনের কথা জিজ্ঞেস করে। মীনাক্ষীজি আমার সবথেকে ভালো বন্ধু হয়ে উঠেছেন। আমরা দুজনে প্রায়ই একসাথে বসি, চা খাই, গল্প করি, কখনো কখনো মন্দিরে যাই। সমাজের মহিলা মণ্ডলী থেকেও আমার সম্মান বেড়ে গিয়েছে। মহিলারা আমাকে দেখে বলেন, শোভাজি, আপনি অনেক সাহস দেখিয়েছেন। আপনি আমাদের শিখিয়েছেন যে প্রবীণদের নিজেদের অধিকারের জন্য আওয়াজ তোলা উচিত। কিছু মহিলা নিজেদের সমস্যা নিয়েও আসেন, শোভাজি, আমার বৌমাও আমাকে কষ্ট দেয়, আমি কি করি? আমি তাদের মীনাক্ষীজির সাথে দেখা করিয়ে দিই, তাদের বোঝাই কিভাবে নিজেদের সুরক্ষা করতে হবে। আর্থিকভাবে আমি পুরোপুরি নিরাপদ। ৪৫ লাখ টাকা সুরক্ষিত আছে। প্রতি মাসে সি স্কিমের বাড়ি থেকে ২৫,০০০ টাকা ভাড়া পাই। চেম্বার থেকেও কিছু আয় হয়। আমার কারুর প্রয়োজন নেই। আর সবথেকে বড় কথা, আমার মনে শান্তি আছে। যে দুশ্চিন্তা গত ৬ মাস আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল, তার নেই। আমি শান্তিতে ঘুমাই, খুশি থাকি। কখনো কখনো নতুন একটা আয়ুর্বেদিক প্রকল্প শুরু করার কথা ভাবি, তরুণ ডাক্তারদের শেখানো, নিজের জ্ঞান বিলিয়ে দেওয়া। কখনো কখনো ভ্রমণের কথা ভাবি, উদয়পুর, আজমের, পুষ্কর। জয়পুরের আশেপাশে অনেক জায়গা আছে যা আমার দেখা হয়নি। আমার জীবন এখন আমার, আর এটা এক দারুণ অনুভূতি।
তনুশ্রীর ব্যাপারে মাঝে মধ্যে খবর পাই প্রতিবেশীদের কাছে বা আত্মীয়দের কাছে। ও মানসরোবর এলাকায় একটা পুরনো বিল্ডিংয়ে ৬,০০০ টাকায় একটা ছোট ঘর ভাড়া নিয়েছে। ও একটা কল সেন্টারে চাকরি পেয়েছে, নাইট শিফটে ১০,০০০ টাকা বেতন। প্রথম ও কাজ থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে নিত, বাহানা করত। কিন্তু একবার চাকরি থেকে বের করে দেওয়ার পর ও বুঝে গিয়েছে যে আর বাহানা চলবে না। এখনও নিয়মিত কাজ করে, সময়ে যায়, সময়ে ফেরে। ওর পুরনো বন্ধুরা এখনও ওর সাথে কথা বলে না। করণের তো কোনো হুদিসই নেই, কোথাও গায়েব হয়ে গিয়েছে। কোর্টে এখনও চক্কর কাটতে হয় মাসে ১-২ বার। উকিলের ফি মেটাতে হয়, যা ওর জন্য খুব কঠিন। ও আমাকে ২ লাখ টাকা শোধ করা শুরু করেছে, প্রতি মাসে ৩,০০০ টাকা করে। পুরো টাকা শোধ করতে প্রায় ৫ বছর লাগবে। সামাজিকভাবেও পুরোপুরি একা। প্রতিবেশীরা ওর সাথে কথা বলে না, সমাজের লোক ওকে উপেক্ষা করে। বিয়ের কোনো আশাও নেই, কোনো ছেলেই ওকে বিয়ে করতে চায় না। সবাই জানে ও নিজের মায়ের সাথে কি করেছে। ওর স্বাস্থ্যও খারাপ হয়েছে, দুশ্চিন্তায় আর চাপে। ভালো খাবার জোটে না, রাত জেগে কাজ করার জন্য ঘুম পুরো হয় না। কখনো কখনো আমি ওর কথা ভাবি, মনে কষ্ট হয়। শেষমেশ তো ও আমারই মেয়ে। কিন্তু পরক্ষণেই মনে পড়ে ও আমাকে বুড়ি বলেছিল, আমার গয়না চুরি করেছিল, বৃদ্ধাশ্রমে পাঠানোর হুমকি দিয়েছিল। আর আমি নিজেকে বোঝাই এটাই বিচার, এটাই জরুরি ছিল। আরব আমাকে একবার জিজ্ঞেস করেছিল, পিসিমা, আপনার কি তনুশ্রীর জন্য খারাপ লাগে না? আমি বলেছিলাম, ব্যাটা, খারাপ তো লাগে, কিন্তু যা সঠিক তা করা জরুরি। আমি যদি ওকে ক্ষমা করে দিতাম, কোনো শাস্তি না দিতাম, তবে ও কোনোদিন বুঝতে পারত না ও কত বড় ভুল করেছে। এই শাস্তি ওর জন্য একটা শিক্ষা। হয়তো একদিনও বুঝবে, হয়তো ও বদলাগে, হয়তো ও একজন ভালো মানুষ হবে। আর যদি নাও হয়, অন্তত অন্য মেয়েরা ওকে দেখে শিখবে যে নিজের বাবা মায়ের সাথে এমন ব্যবহার করতে নেই। হ্যাঁ, তনুশ্রীর জীবন বরবাদ হয়ে গিয়েছে, কিন্তু ও নিজের জীবন নষ্ট করেছে, আমি নয়। আমি শুধু নিজের সুরক্ষা করেছি, নিজের সম্মান বাঁচিয়েছি। আর এর মূল্য যদি এই হয় যে আমার মেয়েকে নিজের কর্মের ফল ভোগ করতে হচ্ছে, তবে এটাই কর্মের নিয়ম। আমি ওর জন্য প্রার্থনা করি রোজ, যেন ভগবান ওকে সঠিক পথ দেখান, যেন ও বদলে যায়। কিন্তু আমি ওকে আমার জীবনে আর ফিরতে দেব না, অন্তত এখন তো নই। হয়তো ভবিষ্যতে কোনোদিন যদিও সত্যি বদলে যায়, নিজের ভুল বুঝতে পারে, কিন্তু সেই দিনটা এখনো অনেক দূরে। আজ যখন আমি আমার জীবনকে দেখি, তখন একটা কথা বুঝতে পারি, জীবনে সবথেকে জরুরি হল নিজের সম্মান আর নিজের পরিচয়। আমি ৬৮ বছর বয়সী, বুড়ি হ্যাঁ, কিন্তু অসহায় নই, দুর্বল নই, অকেজো নই। আমি ৩৩ বছর রোগীদের সেবা করেছি, মানুষকে সুস্থ করেছি, নিজের স্বামীর সাথে মিলে একটা ঘর বানিয়েছি, নিজের মেয়েকে মানুষ করেছি। আমার একটা পরিচয় আছে, একটা মূল্য আছে। আর কেউ, সে আমার নিজের মেয়েই হোক না কেন, আমার থেকে সেটা কেড়ে নিতে পারবে না। যা হয়েছে তা থেকে আমি অনেক কিছু শিখেছি। প্রথম শিক্ষা, সবসময় নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকুন। আইন আপনার সুরক্ষার জন্য, সেটা ব্যবহার করুন। দ্বিতীয় শিক্ষা, তথ্য প্রমাণ জোগাড় করা জরুরি, কথা নয়, প্রমাণ কথা বলে। তৃতীয় শিক্ষা, ধৈর্য ধরুন, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না, পরিকল্পনা করুন, সময়ের অপেক্ষা করুন। চতুর্থ শিক্ষা, নিজের টাকা সুরক্ষিত রাখুন, নিজের সম্পত্তির ওপর নিজের নিয়ন্ত্রণ রাখুন। সে আপনার নিজের সন্তানই হোক না কেন, অন্ধবিশ্বাসে সব কিছু সঁপে দেবেন না। পঞ্চম শিক্ষা, একা থাকবেন না, বন্ধু বানান, সমাজের সাথে যুক্ত হন, বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ রাখুন। কারণ আপনি যদি ঘরে বন্দী থাকেন, তবে কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। আর সবথেকে বড় শিক্ষা, কর্মের ফল মেলে, দেরিতে হলেও নিশ্চয়ই মেলে। যে অন্যায় করবে তাকে শাস্তি ভোগ করতেই হবে। আমার কাহিনী শুধু আমার একার নয়, এটা সেই সমস্ত প্রবীণদের কাহিনী যারা নিজেদের সন্তানদের হাতে নির্যাতিত হচ্ছে, যারা চুপচাপ সহ্য করে কারণ তারা ভাবে যে নিজের সন্তান, ক্ষমা করে দিই, যারা ভয় পায় যে আওয়াজ তুললে সমাজ কি বলবে, যারা ভাবে যে তাদের কাছে কোনো পথ নেই। আমি তাদের সবাইকে বলতে চাই, পথ আছে, আওয়াজ তুলুন, নিজের জন্যে লড়ুন। আপনারা অসহায় নন, আপনারা একা নন। আইন আপনাদের সাথে আছে, সমাজ আপনাদের সাথে আছে। শুধু দরকার হিম্মতের, ধৈর্যের আর নিজের সম্মান রক্ষা করার ইচ্ছার। আমি এই লড়াই লড়েছি এবং জিতেছি, কিন্তু এই জয় শুধু আমার নয়, এই জয় সেই সমস্ত প্রবীণদের যারা নিজেদের সম্মানের জন্যে লড়ছেন। আর হ্যাঁ, একটি শেষ কথা, যে তরুণ প্রজন্ম এই কাহিনী শুনছেন তাদের কাছে আমার অনুরোধ, নিজের বাবা মায়ের সম্মান করুন। তারা আপনাদের জন্যে কতটা কি করেন তা আপনারা তখন বুঝতে পারবেন যখন আপনারা নিজেরা বাবা মা হবেন।
তাদের বয়স বেড়ে যায়, শক্তি কমে আসে, কিন্তু তাদের ভালোবাসা কখনো কমে না, তাদের ত্যাগ কখনো কমে না। তাদের বোঝা মনে করবেন না, অকেজো মনে করবেন না, কারণ একদিন আপনারাও বুড়ো হবেন, আর সেদিন বুঝতে পারবেন যে বৃদ্ধ বয়সে সবথেকে বেশি যেটা প্রয়োজন তা হল সম্মান। যদি আপনাদের আমার কাহিনী পছন্দ হয় তবে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনারাও যদি এমন কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যান তবে মনে রাখবেন, ধৈর্য আর সঠিক পরিকল্পনা দিয়ে যে কোনো লড়াই যেটা সম্ভব। ধন্যবাদ।